আমাদের আজকের কাহিনী গুপ্তিপাড়া কিভাবে গুপ্ত বৃন্দাবন হয়ে উঠল। কলকাতা থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত গুপ্তিপাড়া গড়ে উঠেছে হুগলি নদীর তীরে। বাংলার ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এই গুপ্তিপাড়া কিন্তু আদতে এক বিশাল ইতিহাসের খনি, যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জনপ্রিয় হয়ে আসছে। একদিকে যেমন এই অঞ্চলে গড়ে উঠেছে দশনামী শৈব সম্প্রদায়ের মঠ, তো অন্যদিকে আবার ভারতীয় শিক্ষা সংস্কৃতির জন্য গড়ে উঠেছিল একাধিক টুল। এছাড়াও বাংলার রথযাত্রার অন্যতম প্রাণকেন্দ্র হল এই গুপ্তিপাড়া, এমনকি বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা ও অন্যদিকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার অন্যতম সেনাপতি মোহনলালের জন্মস্থান এই গুপ্তিপাড়াতেই। এমনকি বাংলার প্রথম বারোয়ারি পুজোর সূত্রপাত হয় এই গুপ্তিপাড়াতেই। তাই গুপ্তিপাড়ার ইতিহাস জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ৫০০ বছর আগের বাংলায়। গুপ্তিপাড়ার ইতিকথা। বর্তমানে গুপ্তিপাড়া হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থান করলেও ১৪৭০ খ্রিস্টাব্দে ভূপর্যটক জন স্পিন্টার স্টারডিনাসের আঁকা ম্যাপে দেখতে পাওয়া যায় গুপ্তিপাড়া নদীর পূর্ব পাড়ে অবস্থান করছে। কিছু ইতিহাসবিদ এক্ষেত্রে চিহ্নিতকরণের ভুল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আবার কিছুজন তা মানতে চাননি। এক্ষেত্রে সেই তর্কে না গিয়ে আমরা এটুকু স্থির করতে পারি যে পূর্বের গঙ্গা হুগলি নদী ও বর্তমান গঙ্গার গতিপথ এক নয়, কারণ কালের নিয়মে গঙ্গার গতিপথ পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আগের গুপ্তিপাড়া গঙ্গার পূর্ব দিকে অর্থাৎ বাম দিকে অবস্থান করাও অস্বাভাবিক নয়, কারণ বর্তমানে হুগলি নদীর গতিপথ লক্ষ্য করলে দেখা যাবে বর্তমানের কালনার পর গুপ্তিপাড়ার কাছে এসে হুগলি নদী পূর্ব দিকে অনেকটা ইউ আকৃতি বাঁক নিয়েছে। এবার প্রশ্ন জাগতে পারে, এমন নামকরণের কারণটা কি? এক্ষেত্রে উত্তর পেতে হলে আমাদের দেখতে হবে গুপ্তিপাড়ার সূচনা হয়েছিল কবে। ইতিহাসের বিভিন্ন দলিল দস্তাবেজ থেকে অনুমান করা গেছে গুপ্তিপাড়ার সূচনা আনুমানিক ১৪৫০ খ্রিস্টাব্দের মধ্যেই হবে। ইতিহাসবিদদের মতে ১৪১৮ খ্রিস্টাব্দে যখন পান্ডুয়ার রাজা গণেশের পুত্র জালালউদ্দিন মুহম্মদ শাহ সিংহাসনে বসেন, তখন রাজ্য জুড়ে হিন্দুদের উপর চলতে থাকে চরম অত্যাচার। আর এই অত্যাচার থেকে মুক্তির আশায় অনেকেই দেশত্যাগ করে সংঘবদ্ধ হতে শুরু করে এবং নিজেদের বস্তি শুরু করার জন্য চলে আসে নদীর এই পাড়ের অংশে, আর এভাবেই উত্থান হয় গুপ্তিপাড়ার। পরবর্তীকালে হুসেন শাহী আমলের শুরুর দিকে বাংলার কিছু গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রামে পরিণত হয়ে যায়, যার মধ্যে ছিল এই গুপ্তিপাড়া। ফলে এখানেও বসতি শুরু করে বিভিন্ন মুসলমান সম্প্রদায়ের মানুষ, যাদের মধ্যে ছিল বিভিন্ন মৎস্যজীবী ও মাঝি মাল্লারা। এছাড়াও এখানে ছিল চট্টশোভাকর বংশ ও গোপতি অর্থাৎ বৈদ্য সম্প্রদায়। মোগল সাম্রাজ্যের গোড়ার দিকে গুপ্তিপাড়া প্রচার পেয়েছিল তন্ত্রসাধনার সুপ্তস্থল হিসাবে, যেখানে পুজো হতো দশমহাবিদ্যার। যদিও বর্তমানে আর সেসব মন্দিরের কোনো অস্তিত্ব নেই, কিন্তু যতদূর জানা যায় গুপ্তিপাড়ার দেশ কালীমাতার মন্দির সেই দশমহাবিদ্যার পরিবর্তিত বর্তমান রূপ। এবার আসা যাক আমাদের মূল প্রশ্নে, গুপ্তিপাড়া নামকরণের কারণ কি? গুপ্তিপাড়ার ইতিহাস ঘেঁটে যতদূর জানা গেল, গুপ্ত কথাটির সূত্রপাত গুপ্তপল্লী থেকে, যা ছিল বৈদ্যাচার্যদের গুপ্ত তন্ত্রসাধনার কেন্দ্র। গুপ্তপল্লী থেকে গুপ্তিপাড়া। আবার অনেকের মতে যেহেতু গুপ্তিপাড়ায় গড়ে উঠেছে বৃন্দাবনচন্দ্রের মন্দির, তাই জায়গাটি পরিচিত গুপ্ত বৃন্দাবন পল্লী হিসাবে। তাদের মতে গুপ্ত বৃন্দাবন পল্লী থেকে গুপ্তপল্লী, আবার গুপ্তপল্লী থেকে গুপ্তিপাড়া। কিন্তু এক্ষেত্রে যে ধারণাটা ভুল তার স্পষ্ট কারণ। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্রের মন্দির প্রতিষ্ঠানের সময়কাল আনুমানিক ১৮১০ খ্রিস্টাব্দ, যদিও মঠের সবচেয়ে পুরনো চৈতন্যদেব মন্দির প্রতিষ্ঠিত হয় আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে, কিন্তু স্টারডিনামের আঁকা ১৪৭০ খ্রিস্টাব্দের ম্যাপে স্পষ্ট দেখতে পাওয়া যায় গুপ্তিপাড়ার নাম। তাই গুপ্তিপাড়ার নাম গুপ্তপল্লী থেকে আসলেও সে পল্লী বৃন্দাবন পল্লী না হয়ে তন্ত্রসাধনার গুপ্তপল্লী থেকে আসাই অর্থপূর্ণ। এবার ফিরে যাওয়া যাক আমাদের প্রধান গন্তব্য গুপ্তিপাড়ার মঠ প্রাঙ্গণে। গুপ্তিপাড়ার মঠ। শুরুতেই বলা হয়েছিল গুপ্তিপাড়ার মঠ আসলে দশনামী শৈব সম্প্রদায়ের মঠ, যা তারকেশ্বরের মহারাজের অধীন দশনামী শৈব সম্প্রদায়ের মঠ বাড়ি। এবার প্রশ্ন উঠতেই পারে, এই দশনামী সম্প্রদায় কারা? সে প্রসঙ্গে বলি, আনুমানিক ৮০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দে আদিশঙ্করাচার্য তাঁর বেদান্তশাস্ত্র ও তত্ত্বজ্ঞান প্রচারের উদ্দেশ্যে ভারতের চারস্থানে, দক্ষিণে কর্ণাটকের শৃঙ্গেরিতে, পশ্চিমে গুজরাটের দ্বারকায়, পূর্বে ওড়িশার পুরীতে এবং উত্তরে উত্তরাখণ্ডের জ্যোতির্মঠে ৪টি মঠ স্থাপন করেন। তাঁর ৪ প্রধান শিষ্য পদ্মপাদ, হস্তামালক, মণ্ডন ও তোটক বিভিন্ন দেশ ভ্রমণ করে তাদের উপাসনা প্রচার করতে থাকেন।
পরবর্তীকালে আবার এই 4 মঠাচার্যের 10 জন শিষ্য থেকে প্রচলিত দশনামী সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। এই দশনামী সন্ন্যাসীরা আবার দেশের বিভিন্ন স্থানে মঠ প্রতিষ্ঠা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গের অন্যতম তীর্থক্ষেত্র তারকেশ্বর শিব মন্দির। অর্থাৎ তারকেশ্বর শিব মন্দির আসলে এই দশনামী শৈব সম্প্রদায়ের প্রতিষ্ঠিত মঠ। তারকেশ্বর ছাড়াও হাওড়া হুগলি জেলার নানা স্থানে বিভিন্ন মঠ প্রতিষ্ঠা করেন। আর এই সব মঠের এমনকি আমাদের গুপ্তিপাড়া মঠেরও মহারাজদের মধ্যে প্রধান ছিলেন তারকেশ্বরের মহারাজ। বহু ইতিহাসবিদদের মতে এই সমস্ত মঠ উত্তর ভারতের সংস্কৃতি, অন্যদিকে বৈষ্ণব ও টেরাকোটার মন্দির হল পূর্ব ভারতের সংস্কৃতি, আর আমাদের গুপ্তিপাড়ার মঠ এই দুই সংস্কৃতিরই মেলবন্ধন। এই গুপ্তিপাড়া মঠ চত্বরেই গড়ে উঠেছে 4টি মন্দির: চৈতন্যদেব মন্দির, বৃন্দাবনচন্দ্রের মন্দির, রামচন্দ্রের মন্দির ও কৃষ্ণচন্দ্রের মন্দির। বৃন্দাবনচন্দ্রের মন্দিরের অবস্থানের কারণেই বর্তমানে গুপ্তিপাড়ার মঠ আসলে বৃন্দাবনচন্দ্রের মঠ নামেই পরিচিত। গুপ্তিপাড়ার মঠের প্রত্যেকটি মন্দিরই উঁচু বেদির ওপর অবস্থিত। এক মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়ার জন্য রয়েছে ইটের তৈরি সাঁকো। তাই মন্দিরে প্রবেশ করতে হলে মন্দিরের তোরণ পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে উঁচু বেদিতে, এরপর সেই বেদি ধরেই পৌঁছে যাওয়া যাবে বিভিন্ন মন্দিরে। চৈতন্যদেব মন্দির। মঠ চত্বরের সব কোটি মন্দিরের মধ্যে সবথেকে প্রাচীন মন্দির হল এই চৈতন্যদেব মন্দির, যা মঠের একদম দক্ষিণ কোণে গড়ে উঠেছে। আনুমানিক 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে চৈতন্যদেব মন্দির নির্মাণ হয়। শুরুর দিকে রাজা বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জোড়া বাংলার শিল্পরীতির অনুকরণে তৈরি এই মন্দিরের প্রবেশপথ ছিল পূর্ব দিকে, কিন্তু সময়ের সাথে সাথে মন্দির সংস্কারের পর বর্তমানে মন্দিরটি পশ্চিমমুখী হিসাবে ব্যবহৃত হয়। একসময়ে মন্দিরের দেওয়ালে টেরাকোটার শিল্পকলা থাকলেও দীর্ঘ সময় ধরে অপটু সংস্কারের ফলে বর্তমানে শুধুমাত্র প্রবেশদ্বারের খিলানে সামান্য টেরাকোটার ফলক দেখতে পাওয়া যায়। মন্দিরের বিগ্রহ শ্রী চৈতন্য ও নিত্যানন্দ। জানা যায় সর্বপ্রথমে এটিই বৃন্দাবনচন্দ্রের মন্দির ছিল, কিন্তু পরবর্তীকালে এই মন্দিরের পাশেই বৃন্দাবনচন্দ্রের মন্দির তৈরি হলে চৈতন্যদেব মন্দিরের বিগ্রহ বৃন্দাবনচন্দ্র মন্দিরে প্রতিষ্ঠিত হয় এবং চৈতন্যদেব মন্দিরে প্রতিষ্ঠা পায় শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর দারু নির্মিত বিগ্রহ। মঠের অন্যান্য মন্দিরগুলির মধ্যে এই চৈতন্যদেব মন্দিরটি আয়তনে সবথেকে ছোট। বৃন্দাবনচন্দ্রের মন্দির। মঠ চত্বরে প্রবেশ করার সম্মুখে ও চৈতন্যদেব মন্দিরের পাশেই অবস্থিত সুউচ্চ আটচালা বিশিষ্ট বৃন্দাবনচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার ব্যাপারেও রয়েছে এক কাহিনী। শোনা যায় সেই সময়কার দশনামী সন্ন্যাসী সত্যদেব সরস্বতী, যার প্রকৃত নাম সত্যানন্দ সরস্বতী, শান্তিপুর থেকে বৃন্দাবনচন্দ্রের বিগ্রহ এনে গুপ্তিপাড়ার কৃষ্ণবাটি জঙ্গলে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে রাজা বিশ্বেশ্বর রায় জোড়া বাংলার মন্দির তৈরি করে বৃন্দাবনচন্দ্রের বিগ্রহকে প্রতিষ্ঠা করেন এবং ঠাকুরের সেবার জন্য সোমরা অঞ্চলের বেশ কিছু সম্পত্তি ও জমিজমা দান করে যান। জানা যায় পরবর্তীকালে মন্দিরটি ভেঙে গেলে মঠের দণ্ডী মহারাজ বীরভদ্রানন্দ আশ্রমের মঠাধিকারে বাগবাজারের বিখ্যাত ধনী কায়স্থ গঙ্গানারায়ণ সরকার পুনরায় মন্দিরটি তৈরি করে দেন। বাংলার আটচালা শিল্পরীতিতে গড়ে ওঠা এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে ত্রিখিলানযুক্ত প্রবেশদ্বার। বর্তমানে প্রবেশদ্বারের খিলানের উপর সামান্য কিছু টেরাকোটার অংশ আছে, যা বেশিরভাগই টেরাকোটার শিবালয় ও শিবলিঙ্গ এবং ফুলের প্রতীকী। কিন্তু মন্দিরের ভিতরের বারান্দা ও গর্ভগৃহের দেওয়াল ও ছাদ জুড়ে রয়েছে অসংখ্য ফ্রেস্কো পেন্টিং, যা দর্শনার্থীদের হতবাক করতে বাধ্য। বেশিরভাগ ফ্রেস্কো পেন্টিংয়ের বিষয়বস্তু পৌরাণিক কাহিনী ও ফুল লতাপাতার কারুকার্য। বর্তমানে কিন্তু মন্দিরের বিগ্রহ শুধুমাত্র বৃন্দাবনচন্দ্র নয়, নীল দারু নির্মিত শ্রী বৃন্দাবনচন্দ্রের বাম পাশে রয়েছে শ্রী রাধিকা ও সামনে নতজানু অবস্থায় বাহন গুরুর এবং এদের ঠিক পিছনেই উঁচু বেদিতে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। গুপ্তিপাড়ার অন্যতম আকর্ষণ রথযাত্রায় এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ রথে বসিয়ে গুপ্তিপাড়া রথযাত্রা অনুষ্ঠিত হয়। রামচন্দ্রের মন্দির। মঠ চত্বরের অন্যান্য মন্দিরগুলির তুলনায় সবচেয়ে আকর্ষণীয় এই রামচন্দ্রের মন্দির। প্রসিদ্ধ হওয়ার কারণ, যেখানে অন্যান্য মন্দিরগুলি কালের নিয়মে ক্ষতিগ্রস্ত, সেখানে একমাত্র রামচন্দ্রের মন্দির তার অপরূপ টেরাকোটার শিল্প অটুট রেখেছে। অষ্টাদশ শতাব্দীর শেষে এই মন্দির প্রতিষ্ঠা করেন শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায়। হরিশ্চন্দ্র রায় শেওড়াফুলিরাজ মনোহর রায়ের পৌত্র।
বৃন্দাবনচন্দ্র মন্দিরের পূর্ব দিকে বা মন্দির চত্বরে প্রবেশ করলে ডান দিকের মন্দিরটিই হল রামচন্দ্র মন্দির। বাংলার আর এক মন্দির স্থাপত্য একরত্ন বিশিষ্ট এই রামচন্দ্র মন্দিরের প্রবেশপথ দক্ষিণমুখী। মন্দিরের বিগ্রহ দারুনির্মিত শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও নতজানু অবস্থায় মহাবীর হনুমান। ত্রিখিলান যুক্ত মন্দিরের সমগ্র দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য টেরাকোটার ফলক, যার মধ্যে কোথাও রয়েছে রাসনুতা, রাসমণ্ডল তো কোথাও রাম রাবণের যুদ্ধ। অন্যদিকে আবার টেরাকোটার ফলকে ফুটে উঠেছে দেবী দুর্গার বিভিন্ন রূপ। এছাড়াও মন্দিরময় জুড়ে রয়েছে অসংখ্য পশু পাখি ও ফুলের টেরাকোটার সাজ। কৃষ্ণচন্দ্র মন্দির। রামচন্দ্র মন্দিরের বিপরীত দিকে অর্থাৎ মন্দির চত্বরে প্রবেশ করলে বাম দিকের মন্দিরটি হল কৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরও বৃন্দাবনচন্দ্রের মন্দিরের মতো আটচালা বিশিষ্ট ত্রিখিলানযুক্ত। মন্দিরের প্রবেশপথ উত্তর দিকে। এককালে মন্দিরের দেওয়ালে টেরাকোটার ফলক থাকলেও বর্তমানে সেসব ইতিহাসের পাতায়, কারণ এই একই দীর্ঘদিন অপ্টু সংস্কারের ফলে সবই নষ্ট হয়ে গেছে। মন্দিরের বিগ্রহ শ্রীকৃষ্ণ ও রাধিকা। কৃষ্ণচন্দ্র মন্দির তৈরি করেন মঠের নবম দণ্ডী পীতাম্বরানন্দ। কৃষ্ণচন্দ্রের বিগ্রহ প্রতিষ্ঠা সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। বঙ্গে বর্গী আক্রমণের সময় নবাব আলীবর্দী খাঁকে খাজনা দিতে না পারায় নবাব সমস্ত জমিদারকে মুর্শিদাবাদে তলব করতে লাগল। সে সময়ে রাজস্ব বাকি পড়লে শাস্তির দরুন জমিদারদের কারাবাস করতে হতো। এদিকে নবাবের তলব পেয়ে মঠের দণ্ডী পীতাম্বরানন্দ ধর্ম সংকটে পড়েন, কারণ এখানে জমিদার বৃন্দাবনচন্দ্র মানুষ নন, তিনি হিন্দুর দেবতা বৃন্দাবনচন্দ্র। তাই বৃন্দাবনচন্দ্রের বিগ্রহকে নিয়ে তিনি কি করে মুসলমান নবাবের দরবারে হাজির করবেন? কিন্তু নবাবের আদেশ অমান্য করাও বেআইনি। শেষমেশ গুণীজনের পরামর্শে তিনি বৃন্দাবনচন্দ্র বিগ্রহের অনুরূপে নিম্নকাঠের কৃষ্ণমূর্তি তৈরি করে নিয়ে গেলেন মুর্শিদাবাদে। গুপ্তিপাড়ার পণ্ডিত বানেশ্বর বিদ্যালঙ্কর ছিলেন সেই সময় আলীবর্দী খাঁ সভাসদ। সম্ভবত তাঁরই সহায়তায় আলীবর্দী খাঁ জানতে পারেন গুপ্তিপাড়ার জমিদার হলেন এক হিন্দু দেবতা। শেষে নবাব বৃন্দাবনচন্দ্রের বকেয়া রাজস্ব কিস্তি মারফত পরিশোধের নির্দেশ দিলেন এবং দণ্ডীকে নিষ্কৃতি দিলেন। এদিকে পীতাম্বরানন্দ সেই নকল বৃন্দাবনচন্দ্রের বিগ্রহটি অর্থাৎ কৃষ্ণমূর্তিটিকে গুপ্তিপাড়ায় নিয়ে এসে নাম রাখলেন কৃষ্ণচন্দ্র, সঙ্গে তৈরি করলেন অষ্টধাতুর রাধামূর্তি। কিন্তু বাধা পড়ল মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে, কারণ জমিদারের ভাণ্ডারে তখন কিছুই নেই। তাহলে উপায়? অর্থ সাহায্য। মঠের দণ্ডী বিভিন্ন ধনী ব্যক্তিদের এমনকি প্রজাদের কাছে অর্থ সাহায্যের আবেদন করলেন। শেষমেশ প্রায় 10 বছর পর তৈরি হল কৃষ্ণচন্দ্রের মন্দির। আর এই থেকেই অনুমান করা যায় কৃষ্ণচন্দ্রের মন্দির মোটামুটি 1756 খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছিল। আজকের কাহিনী এই পর্যন্তই। এই রকম আরও ঐতিহাসিক কাহিনী জানতে হলে দেখতে থাকুন টি বাংলা। আপনি কোন স্থানের কাহিনী জানতে চান কমেন্টে জানান।